সিএসএস ব্যবহার করে খুব সহজে আমরা একটা স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা অধ্যায় 4 অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এই অধ্যায় থেকে 2024 সালে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো আসা আমরা খুব বেশি কথার দিকে না গিয়ে আমরা ক্লাসের দিকে চলে যাই এবং আমরা আমাদের প্রবলেমগুলো একটা একটা করে সমাধান করার চেষ্টা করি। প্রথম প্রশ্নে দেওয়া আছে নিচের কোনটি টেক্সট এডিটর। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু জানি যে আমাদের HTML প্রোগ্রামগুলো করার জন্য আমাদের কিন্তু একটা এডিটরের প্রয়োজন হয়, যেখানে আমাদেরকে HTML প্রোগ্রামের জন্য কোডগুলো করতে হয়। তো হচ্ছে যে আমরা তিনটা টেক্সট এডিটরের নাম একটু মনে রাখবো, এগুলো কিন্তু ঘুরে ফিরে তোমাদের পরীক্ষায় আসে। তো আমরা তিনটা টেক্সট এডিটরের নাম মনে রাখবো। একটা হচ্ছে নোটপ্যাড, হ্যাঁ আমরা তিনটা টেক্সট এডিটরের নাম মনে রাখবো, নোটপ্যাড, এরপর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, ওকে, এরপর হচ্ছে সাবলাইম এডিটর। এই তিনটা টেক্সট এডিটরের নামটা মনে রাখবো। ঠিক আছে, তাহলে আমাদেরকে HTML ভাষায় কোনো একটা প্রোগ্রাম লিখতে হলে বা কোড করতে হলে আমাদেরকে কিন্তু একটা এডিটরের প্রয়োজন হয়। ঠিক আছে, যেখানে আমাদেরকে একটা টেক্সট এডিটরের প্রয়োজন হয়, যেখানে আমাদেরকে কোডগুলো করতে হয়। তাহলে তিনটা টেক্সট এডিটরের নাম হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস এবং সাবলাইম টেক্সট এডিটর। তাহলে এখানে কিন্তু আমরা এখন আনসারটা খুব সহজেই পেয়ে যাচ্ছি। নিচে কোন টেক্সট এডিটর, আনসার হবে ক, উত্তর হবে ক নোটপ্যাড, এটাই হবে কি আনসার। ঠিক আছে, তাহলে আসো আমরা এরপর দ্বিতীয় প্রশ্নের দিকে চলে যাই। সব থেকে বড় হেডিং ট্যাগ কোনটা? ঠিক আছে, আমরা জানি HTML ভাষায় প্রোগ্রাম লেখার সময় আমরা 6টা হেডিং ট্যাগ ব্যবহার করি। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত 6টা হেডিং ট্যাগ আমরা ব্যবহার করি। এর মধ্যে সব থেকে বড় হেডিং ট্যাগটা হচ্ছে H1, সব থেকে বড় হেডিং ট্যাগটা হচ্ছে H1 এবং সব থেকে ছোট হেডিং ট্যাগটা হচ্ছে H6। তাহলে ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন ছিল সব থেকে বড় হেডিং ট্যাগ কোনটা, তাহলে উত্তর হবে ক H1। এই H1 ট্যাগটা হচ্ছে যে সব থেকে বড় হেডিং ট্যাগ। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা 3 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যিক ট্যাগ হচ্ছে যে আমাদের কিন্তু এখানে এটা প্রথম অপশনটা হচ্ছে কি অর্ডার লিস্ট, তারপর অপশনটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং এরপর হচ্ছে লিস্ট ট্যাগ। ঠিক আছে, তার মানে তিনটাই কিন্তু আবশ্যিক ট্যাগ লিস্ট তৈরির জন্য বা তালিকা তৈরি করার জন্য। তাহলে নিচের উত্তরটা হবে 1, 2 এবং 3, উত্তর হবে ঘ। ঠিক আছে, আচ্ছা এরপর আসলে আমরা 4 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। একটা কোড দেওয়া আছে, HTML কোড দেওয়া আছে। প্রথমে প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করা হয়েছে, তারপর এরপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে, এরপর বি দিয়ে সাবস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করা হয়েছে। তাহলে আমরা কোনো কিছু কিন্তু পাওয়ার আকারে দেখানোর জন্য আমরা কিন্তু সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ব্যবহার করি। এরপর কোনো কিছু বেস আকারে দেখানোর জন্য আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করি। তাহলে প্রথমে ছিল হচ্ছে যে তাহলে এরপর 2টা কিন্তু সুপারস্ক্রিপ্ট ট্যাগের আগে পরে, এর আগে কিন্তু সুপারস্ক্রিপ্ট ট্যাগ আছে 2 এর আগে পরে, তার মানে এটা পাওয়ার হিসেবে দেখাবে 2টা। এরপর হচ্ছে যে দেওয়া আছে বি, আর এই 2 এর আগে পরে হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করা হয়েছে, তাহলে এটা বেস আকারে দেখাবে। তাহলে স্কয়ার এই যে B2 এইভাবে করে আনসারটা আসবে। তাহলে এখানে কিন্তু আমরা অপশনে দেখতে পাচ্ছি খ, এটাই হবে কি উত্তর। আচ্ছা এরপর আমরা 5 নম্বর প্রবলেমের দিকে চলে যাই। অ্যাঙ্কর ট্যাগের অর্থাৎ এই অ্যাঙ্কর ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট, অর্থাৎ অ্যাট্রিবিউট বলতে কিন্তু কোনো কিছু বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ, তাই না? তার মানে আমরা অ্যাঙ্কর ট্যাগের সাথে কোন কোন অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করি। আমরা কিন্তু এটা কিন্তু অ্যাঙ্কর ট্যাগের একটা আবশ্যিক অ্যাট্রিবিউট, হাইপারলিঙ্ক রেফারেন্স। ঠিক আছে, আমরা তো এটা অবশ্যই ব্যবহার করি। তারপর হচ্ছে যে টার্গেট, এই অ্যাট্রিবিউটটাও কিন্তু আমরা ব্যবহার করি। ঠিক আছে, আমাদেরকে কিন্তু MCQ পড়ার সময় এই যে লিঙ্কের যে টার্গেট অ্যাট্রিবিউট আছে এই টপিকটা একটু ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে 2024 সালে অনেকগুলো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এসেছে আর কি। ঠিক আছে, আর এই যে ব্ল্যাঙ্কটা কিন্তু অ্যাট্রিবিউট না, এটা অ্যাট্রিবিউট না, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাট্রিবিউট ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে দুটো অ্যাট্রিবিউট ব্যবহৃত হচ্ছে, একটা হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স আর একটা হচ্ছে কি টার্গেট। এই দুইটা হচ্ছে যে লিঙ্ক ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট। তো এই টার্গেট অ্যাট্রিবিউটটা আমরা কেন ব্যবহার করি আসলে এটা নিয়ে একটু আলোচনা করি। টার্গেট অ্যাট্রিবিউটটা ব্যবহার করি হচ্ছে যে আমাদের যে ডকুমেন্টটা লিঙ্ক করা আছে সেই লিঙ্ক করা ডকুমেন্টটি কোথায় ওপেন হবে, হ্যাঁ লিঙ্ক করা ডকুমেন্টটি কোথায় ওপেন হবে সেটা নির্ধারণ করার জন্য, লিঙ্ক করা ডকুমেন্টটি কোথায় ওপেন হবে তা নির্ধারণ করার জন্য টার্গেট অ্যাট্রিবিউটটা কি করা হয়, ব্যবহার করা হয়। তাহলে এই টার্গেট অ্যাট্রিবিউটের কিন্তু অনেকগুলো ভ্যালু আছে আবার। ঠিক আছে, টার্গেট সমান সমান যদি আমরা ইউজ করি হচ্ছে যে ব্ল্যাঙ্ক, টার্গেট সমান সমান যদি ব্ল্যাঙ্ক ইউজ করি, হ্যাঁ এই যে তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউট আর এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট ভ্যালু। টার্গেট সমান সমান যদি আমরা ব্ল্যাঙ্ক ইউজ করি তাহলে নতুন ব্রাউজার উইন্ডোতে পেজটা খোলা হবে, হ্যাঁ লিঙ্কিত পেজটা নতুন ব্রাউজার উইন্ডোতে খোলা হবে, নতুন, হ্যাঁ এটা একটু দেখতে হবে আমাদেরকে, নতুন ব্রাউজার উইন্ডোতে, ঠিক আছে নতুন ব্রাউজার উইন্ডোতে পেজ খোলা হবে। ওকে, আচ্ছা লিঙ্কিত পেজটা। এরপর হচ্ছে
আর যদি আমি তার মানে আরেকটা টার্গেট অ্যাট্রিবিউটের আরও টার্গেট অ্যাট্রিবিউটের আরও অনেকগুলো ভ্যালু আছে, অ্যাট্রিবিউট ভ্যালু আছে, কিন্তু এর মধ্যে আমরা দুইটা একটু পড়ে রাখি। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, একটা হচ্ছে যে সেলফ। ওকে, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, একটা হচ্ছে সেলফ। তাহলে এই সেলফ অ্যাট্রিবিউটটা, সেলফ ভ্যালুটা আমরা কখন ব্যবহার করব? যখন কারেন্ট উইন্ডোতে পেজ খোলা হবে। যদি নতুন ব্রাউজার উইন্ডোতে পেজ খুলতে হয় লিঙ্কিত পেজটা, তাহলে আমরা টার্গেট সমান সমান টার্গেট অ্যাট্রিবিউটার ভ্যালু কি রাখবো? ব্ল্যাঙ্ক। আর টার্গেট সমান সমান সেলফ কখন রাখবো? যখন কারেন্ট উইন্ডোতে পেজ খোলা হবে। কারেন্ট উইন্ডোতে পেজ খোলা হবে। কারেন্ট উইন্ডোতে পেজ খোলা হবে। ঠিক আছে, তাহলে এটা একটু ইনফরমেশন একটু জেনে রাখবো। তার মানে এখানে টার্গেটটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর ব্ল্যাঙ্ক আর সেলফ এগুলো হচ্ছে দেখি অ্যাট্রিবিউট ভ্যালু। তার মানে এটা অপশন, এই উত্তরটা, এই অপশনটা হবে না। তাহলে উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ ক নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা এরপর আসো আমরা 6 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার কাজে কোনটি ব্যবহৃত হয়? সিএসএস ব্যবহৃত হয়। ঠিক আছে, ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার কাজে, আমরা ওয়েবসাইটকে খুব সুন্দরভাবে লুক্রেটিভ বানানোর জন্য আমরা কিন্তু এই HTML এর পাশাপাশি সিএসএস ব্যবহার করি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুব সহজ, এটা কিন্তু দেখে নিতে হবে। আচ্ছা 7 নাম্বার হচ্ছে কোনটি এমটি ট্যাগ? এমটি ট্যাগ হচ্ছে যে, আগে আমাকে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এমটি ট্যাগ বলতে কি বুঝে সেটা একটু বুঝে নিতে হবে। এমটি ট্যাগ হচ্ছে যে ট্যাগের ওপেনিং আছে, ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং নেই। হ্যাঁ, যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে, ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং নেই, তাহলে সেগুলোকে বলা হয় হচ্ছে যে ক্লোজিং ট্যাগ নেই, তাহলে সেগুলোকে বলা হয় হচ্ছে যে এমটি ট্যাগ। আশা করি জিনিসটা বোঝা গেছে। তার মানে এমটি ট্যাগ কোনগুলো? আমরা 3টে এমটি ট্যাগের নাম একটু মনে রাখবো, যেমন ইমেজ ব্রেক, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে হরাইজন্টাল রুল। ঠিক আছে, হরাইজন্টাল রুল। তার মানে এই 3টা নাম আমরা একটু মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। একটু ভালো করে দেখতে হবে আমাদেরকে কোনটি এমটি ট্যাগ হচ্ছে। ইমেজ, তারপর হচ্ছে ব্রেক, তারপর হচ্ছে কি হরাইজন্টাল রুল। আনুভূমিক রেখা তৈরি করার জন্য আমরা এই ট্যাগটা ব্যবহার করি। ঠিক আছে, তার মানে এখানে নিচে কোনটি এমটি ট্যাগ হবে? এখানে এমটি ট্যাগ হবে হচ্ছে যে এইচআর, অর্থাৎ হরাইজন্টাল রুলটা হচ্ছে এমটি ট্যাগ। এই 3টা থেকে একটা প্রশ্ন, মানে এই 3টা ট্যাগ থেকে একটা দিয়ে প্রশ্ন আসেই প্রতি সময়, এমটি ট্যাগ দিয়ে একটা প্রশ্ন থাকেই। তাহলে এটা একটু আমরা ভালো করে দেখবো। ঠিক আছে, আচ্ছা এরপর আসি একটা ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? এটা খুবই সহজ একটা এমসিকিউ। একটা ওয়েবসাইটের 2টি অংশ থাকে। ঠিক আছে, এটা একটু আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। এরপর 9 নাম্বার দিকে চলে যাই। .html এর ওয়েব পেজ তৈরি করার জন্য ফাইলের এক্সটেনশন হলো, অর্থাৎ আমাদেরকে ফাইলটা সেভ করার সময় আমাদের এক্সটেনশনটা কি হবে? ঠিক আছে, তাহলে আমরা কিন্তু .html এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন ব্যবহার করতে পারি, .html ইউজ করতে পারি, অথবা .htm ইউজ করতে পারি। .text নামে আমরা আসলে কোনো এক্সটেনশন ব্যবহার করি না .html এর ওয়েব পেজ তৈরি করার জন্য। তাহলে এটার উত্তর হবে 1 ও 3। তাহলে অপশন কত হবে? খ, 1 এবং 3 হবে উত্তর। ঠিক আছে, এই ফাইল এক্সটেনশনটা যেমন আমরা সেভ করার সময় ধরো যে কোনো একটা প্র্যাকটিস, ঠিক আছে, প্র্যাকটিস .html, এই যে নামে সেভটা করছি এক্সটেনশন, এটাকে বলা হচ্ছে ফাইল এক্সটেনশন। তাহলে আমরা .html নামে সেভ করতে পারি অথবা .htm নামে সেভ করতে পারি। .txt নামে কোনো ফাইল এক্সটেনশন নেই। 1 ও 3। ঠিক আছে, তাহলে এরপর উত্তর হচ্ছে টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহার করা হয় কোন ট্যাগ? ঠিক আছে, কোন ট্যাগটা ব্যবহার করা হয় সারি তৈরি করতে? আমরা জানি টেবিলে হচ্ছে যে সারি তৈরি করতে ব্যবহার করা হয় tr ট্যাগটা। তারপর কলাম তৈরি করার জন্য ব্যবহার করা হয় td ট্যাগটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে সারি তৈরি করার জন্য হচ্ছে যে tr ট্যাগটা আমরা ব্যবহার করি, আর কলাম তৈরি করার জন্য আমরা td ট্যাগটা কি করি? ব্যবহার করি। তার মানে এখানে আনসার হবে গ, tr। হ্যাঁ, টেবিলের বডিতে সারি তৈরি করতে tr ট্যাগটা ব্যবহৃত হয়। এরপর হচ্ছে 11 নম্বর, HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর। দেখেছো যে টেক্সট এডিটর থেকে একটা প্রশ্ন কিন্তু এসেছে। তাহলে HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর আমরা কিন্তু নোটপ্যাড ব্যবহার করি, নোটপ্যাড প্লাস প্লাসও ব্যবহার করি, সাবলাইম টেক্সট এডিটরও ব্যবহার করি। তার মানে 3টা এডিটরই কিন্তু আমরা ব্যবহার করতে পারি HTML ফাইল এডিট করার জন্য। তার মানে আনসার হবে ঘ, 1, 2 এবং 3। তাহলে এই 3টা নামই কিন্তু আমি একটু মনে রাখতে বলেছি এডিটরের নামটা। 12 নম্বর হচ্ছে একটা ওয়েবসাইটের অংশ হলো, একটা ওয়েবসাইটের সাথে রিলেটেড হচ্ছে দেখি সার্ভার থাকতে পারে, আবার ক্লায়েন্ট থাকতে পারে। ঠিক আছে, তাহলে একটা ওয়েবসাইটের অংশ হলো সার্ভার এবং ক্লায়েন্ট। আনসার হবে ক, 1 এবং 2। ঠিক আছে, আচ্ছা এরপর একটা ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি আপলোড করার পদ্ধতিকে কি বলা হয়? তাহলে আমরা কিন্তু এই টপিকটা থেকে কিন্তু একটা প্রশ্ন থাকেই। যেমন আমি প্রথমে একটা ওয়েব পেজ, আমি একদম খুব দ্রুত জিনিসটাকে দেখানোর চেষ্টা করছি। আমি একটা ওয়েব পেজ ডিজাইন করলাম। তাহলে এই ওয়েব পেজটা ডিজাইন করার জন্য আমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। ঠিক আছে, এই ওয়েব পেজটা ডিজাইন করার জন্য আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, সেটা HTML হতে পারে, CSS হতে পারে, তাই না? ডিজাইন করা হলে আমরা কিন্তু সেই পেজগুলো বা সেই ওয়েবসাইটটা কিন্তু সবার
মানে সবার অ্যাক্সেসেবল হবে না, সবাই সেটাকে অ্যাক্সেস করতে পারবে না। এটাকে অবশ্যই তোমাকে ওয়েব সার্ভারে রাখতে হবে। ওয়েব সার্ভারে রাখার পরে কিন্তু তুমি সেই HTML ফাইলটা অর্থাৎ তুমি সেই ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা তুমি অ্যাক্সেস করতে পারবে, হ্যাঁ, বা বাকিরা অ্যাক্সেস করতে পারবে। তাহলে এই যে আমরা একটা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে এই যে আমার যে ওয়েব পেজটা আছে সেইটাকে যে ওয়েব সার্ভারে রাখি সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে যে হোস্টিং। তাহলে একটা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে, ইয়ারলি একটা ভাড়ার বিনিময়ে আমাদের যে ওয়েব পেজটা ডিজাইন করা ওয়েব পেজটা আমাদেরকে ওয়েব সার্ভারে রাখতে হয়, এটাকে বলা হয় হচ্ছে যে হোস্টিং। তার মানে একটা ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটে আপলোড করার পদ্ধতিকে কি বলা হয়? উত্তর হবে খ, হোস্টিং। এই যে ওয়েব সার্ভারে রাখাটাকে হোস্টিং বলা হয়। ঠিক আছে, খুব সহজ প্রশ্ন ছিল। 14 নম্বরে দেখা যাচ্ছে HTML এ একাধিক রোকে মার্চ করতে হলে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? অর্থাৎ 2টা রো মিলে একটা রো হয়ে যাবে বা 3টা রো মিলে একটা রো হয়ে যাবে। এই যে যেমন দেখো এখানে ধরো হচ্ছে যে 2টা রো আছে, এই 2টা রোকে মার্চ করে আমি একটা রোতে পরিণত করে ফেললাম। তাহলে এই রোকে মার্চ করতে কোন অ্যাট্রিবিউটটা ব্যবহৃত হয়? রো স্পান, এই অ্যাট্রিবিউটটা ব্যবহৃত হয়। আর কলামকে মার্চ করার জন্য কল স্পান ব্যবহৃত হয়। রোকে মার্চ করার জন্য হচ্ছে রো স্পান, এই অ্যাট্রিবিউটটা ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর আসো 15 নম্বর, স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন। অর্থাৎ আমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদের 2 ধরনের পেজ আছে, একটা হচ্ছে যে স্ট্যাটিক ওয়েব পেজ আছে, আর একটা হচ্ছে কি ডাইনামিক ওয়েব পেজ আছে। তাহলে স্ট্যাটিক ওয়েব পেজ আমরা HTML এবং CSS ব্যবহার করে খুব সহজে আমরা একটা স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করতে পারবো। আর ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাকে আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজের ব্যবহার জানতে হবে। সেটা হচ্ছে যে PHP, ASP, হ্যাঁ, তারপর হচ্ছে JSP, C#, হ্যাঁ, এগুলোর ব্যবহারগুলো আমাকে কি করতে হবে? এই ল্যাঙ্গুয়েজগুলোর ব্যবহারগুলো আমাকে জানতে হবে, হ্যাঁ, যাতে ইন্টারেক্টিভ বানাতে গেলে আমাকে যদি ডাইনামিক ওয়েবসাইট বানাতে হয় তাহলে আমাকে PHP, ASP, JSP, C# এই ল্যাঙ্গুয়েজগুলোর ব্যবহারও জানতে হবে। আর স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করতে শুধু HTML এবং CSS এর ব্যবহার জানলেই চলবে। তাহলে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন HTML এবং কি CSS। আনসার হবে 1 এবং 3। উত্তর হবে খ, 1 এবং 3। কারণ PHP হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে PHP ল্যাঙ্গুয়েজটাকে কি করা হয়? ব্যবহার করা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু ভালো করে দেখার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসে 16 নম্বর, এক লাইন নিচে নামানোর জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়? আমরা এটার জন্য হচ্ছে ব্রেক ট্যাগটা ব্যবহার করি। আমরা যদি ব্রেক ব্যবহার করি আমার লেখাটা এক লাইন নিচে, এর পরের লাইনটা এক লাইন নিচ থেকে শুরু হবে। ঠিক আছে, একটা ব্রেক ট্যাগটা যদি আমরা ব্যবহার করি আর কি, তাহলে এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে ব্রেক। আচ্ছা, দুটি HTML ডকুমেন্টের সংযোগকে কি বলে? দুটি HTML ডকুমেন্টের সংযোগকে বলা হয় হচ্ছে লিঙ্ক করা, অর্থাৎ হাইপার লিঙ্ক। ঠিক আছে, আমরা দুটো HTML ডকুমেন্টকে কানেক্ট করলাম, সেটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি হাইপার লিঙ্ক। HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? তাহলে আমরা কিন্তু একটা HTML ফাইল ওপেন করলাম, হ্যাঁ, HTML ট্যাগটা ক্লোজ করলাম। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে হেড সেকশন থাকে, হ্যাঁ, এরপর হচ্ছে কি সেকশন থাকে? হেড সেকশন থাকে। এরপর মাঝে থাকে হচ্ছে টাইটেল। এখানে আমাদের ওয়েবসাইটের নামটা কি করতে হয়? ডোমেইন নেমটা আমাদেরকে দিতে হয়। এরপর হচ্ছে এখানে বডি। তাহলে একটা ওয়েব পেজের মূলত 2টা অংশ থাকে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে কি বডি সেকশন। একটা হচ্ছে হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। তাহলে আমাদের সম্পূর্ণ কন্টেন্ট, বেসিক্যালি আমাদের মূল যে সম্পূর্ণ কন্টেন্ট আছে সেটা কিন্তু থাকে হচ্ছে এই যে বডি ট্যাগের মাঝখানে। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে, এটা হচ্ছে একটা HTML পেজকে আমরা হেড অংশ আর এটা হচ্ছে কি বডি, হ্যাঁ, 2টা অংশে আমরা বিভক্ত করছি। তাহলে এখানে আমাদের মূল কন্টেন্ট অর্থাৎ সম্পূর্ণ কন্টেন্ট যেখান থেকে আমরা পুরো পেজটা ডিজাইন করি সেগুলো থাকে আসলে বেসিক্যালি বডি ট্যাগের আন্ডারে। ঠিক আছে, তার উত্তর হবে গ বডি। ঠিক আছে, এটা বডি ট্যাগ, এটার মধ্যে হচ্ছে HTML সম্পূর্ণ কন্টেন্টটা থাকে। এরপর 19 নম্বর হচ্ছে ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলে? তাহলে ওয়েব ক্লায়েন্ট ব্যবহারের কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে বলা হয় কোন একটা ব্রাউজ করার জন্য, কোনো একটা সাইট ব্রাউজ করার জন্য বেসিক্যালি সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠানো হয়। হ্যাঁ, তার মানে ক্লায়েন্ট হচ্ছে যে কম্পিউটারটা যে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করতে চাইছে, হ্যাঁ, আর এখানে আমাকে অবশ্য যে ওয়েবসাইটটা ব্রাউজ করতে চাচ্ছি সেটাকে আমি একটু আগে আলোচনা করলাম, যে ওয়েবসাইটটা আমি ব্রাউজ করতে চাইছি সেই ওয়েবসাইটটাকে অবশ্যই আমার সার্ভারে রাখতে হবে একটা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে, ইয়ারলি একটা ভাড়ার বিনিময়ে আমাকে কিন্তু এটাকে সার্ভারে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে যে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে আমাকে ক্লায়েন্টকে কি করতে হবে? সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে এবং সেই রিকোয়েস্ট অনুসারে সার্ভারকে কি করতে হবে? রেসপন্স করতে হবে। তার মানে এই যে এখানে এই প্রশ্নটা এখানে এটাই করেছে যে ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলা হয়? একটা সাইট ব্রাউজ করার জন্য আমরা একটা রিকোয়েস্ট পাঠিয়েছি। তাহলে ঠিক আছে, তার মানে এটা উত্তর হবে খ, রিকোয়েস্ট। ওকে, তাহলে একটু মানে প্রশ্নটা একটু ডিফারেন্ট ছিল, তবে খুব সহজ ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো।
20 নাম্বার, ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? অবশ্যই লিঙ্কের জন্য আমরা যেটা একটা ব্যবহার করি অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। এক পেজ থেকে আমরা অন্য পেজে যাওয়ার জন্য আমরা লিঙ্ক ট্যাগটা কি করি? ব্যবহার করি। আচ্ছা, 21 নাম্বার হচ্ছে HTML ট্যাগের চিহ্ন কোনটি? খুব সহজ একটা প্রশ্ন। HTML এর জন্য আমরা হচ্ছে কনিক ব্র্যাকেট ব্যবহার করি, ঠিক আছে? HTML ট্যাগের চিহ্ন হচ্ছে যে কনিক ব্র্যাকেটটা আমরা HTML ট্যাগের জন্য ব্যবহার করি। CSS এর পূর্ণরূপ কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক্যাসকেডিং স্টাইল শিট, এটাই হচ্ছে উত্তর ক। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করতে হবে, ক্যাসকেডিং স্টাইল শিট। পরের প্রশ্নটাতে চলে আসি আমরা। google.com কি? google.com হচ্ছে একটা কি? সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এই প্রশ্নটা উত্তরটা একটু ভালো করে দেখতে হবে। এরপরের প্রশ্নটা আমরা দেখে ফেলি। নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? আমাদের কিন্তু অ্যাট্রিবিউটের কথা বলেছে, তার মানে নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে টার্গেট অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয় এবং ভ্যালুটা কি রাখা হয়? ভ্যালুটা রাখা হয় হচ্ছে যে কি? ব্ল্যাঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, তার মানে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় বলেছে? টার্গেট অ্যাট্রিবিউটে ব্যবহৃত হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। 25 নম্বর প্রশ্ন দেওয়া আছে, টেবিলের সেলের বর্ডার থেকে টেবিলের ডাটা 50 পিক্সেল দূরত্বে রাখার জন্য নিচের কোনটি সঠিক HTML কোড? তাহলে এই যে দেখো, এটা যদি একটা টেবিলের বর্ডার হয়, এখানের ভিতর ধরো অনেকগুলো সেল আছে, এখানের ভিতর ধরো অনেকগুলো সেল আছে, তার মানে দুইটা সেলের মধ্যবর্তী দূরত্ব সেট করার জন্য হচ্ছে যে আমরা যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করি সেটা হচ্ছে কি? সেল স্পেসিং, দুইটা সেলের মধ্যবর্তী দূরত্ব ঠিক করার জন্য। আর এই বর্ডারের সাথে এই সেলের দূরত্বকে ঠিক করার জন্য আমরা কিন্তু কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করি? সেল প্যাডিং, এই অ্যাট্রিবিউটটা আমরা কি করি? ব্যবহার করি। তাহলে আমাদের টেবিল বর্ডার সমান 1, সেল প্যাডিং সমান 50, এটাই হবে কি? উত্তর। তার মানে দুইটা সেলের মধ্যবর্তী দূরত্ব সেট করার জন্য আমরা সেল স্পেসিং এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করি, আর বর্ডারের সাথে একটা সেলের মধ্যবর্তী দূরত্ব সেট করার জন্য আমরা সেল প্যাডিং এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করি। আর বর্ডার সমান 1, তারপর সেল প্যাডিং সমান কত দিতে হবে? 50, এটাই হচ্ছে যে আমাদের উত্তর। এরপর আসো 26 নম্বর প্রশ্ন দেখি। নিচে কোনো টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট, টেক্সট ফরম্যাটিং হচ্ছে কোনগুলো? যেগুলো হচ্ছে টেক্সটকে বিভিন্নভাবে উপস্থাপন করার জন্য আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি। তার মানে আমরা এখানে টেক্সটকে বিভিন্নভাবে উপস্থাপন করার জন্য এখানে বোল্ড ট্যাগটা ব্যবহার করি, ঠিক আছে? লেখাকে বোল্ড আকারে দেখানোর জন্য, একটু গাঢ় আকারে দেখানোর জন্য। তার মানে এটা হচ্ছে যে কি? টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট। আচ্ছা, এরপর আসো, এরপর আমরা এখানে একটা অর্ডার লিস্ট দেওয়া আছে, এখানে একটা লিস্ট ট্যাগ দেওয়া আছে। অর্ডার লিস্ট টাইপ সমান এ, স্টার্ট সমান 4, এর আউটপুট কোনটি হবে? তার মানে প্রথমে আমাদের টাইপ সেট করা হয়েছে কি? এ, তার মানে আমাদের লিস্টটা ABCD আকারে আসবে, লিস্টটা ABCD আকারে আসবে। কিন্তু কথা হচ্ছে যে এখানে স্টার্ট করেছে কত থেকে? 4 থেকে। তার মানে আমরা এ থেকে শুরু হবে না, এটা লিস্টটা শুরু হবে 4 মানে কত? ABCD, অর্থাৎ 4 মানে ডি থেকে শুরু হচ্ছে। তার মানে আমাদের লিস্টটা শুরু হবে ডি থেকে, DEF এভাবে করে কি যাবে। তার মানে আমাদের প্রথমে আমরা টাইপটা সেট করার মাধ্যমে এটা লিস্টে কি আকারে আসবে, ছোট হাতের ABC আকারে আসবে না বড় হাতের ABC আকারে আসবে সেটা সেট করলাম। ছোট হাতের এ আছে মানে ছোট হাতের ABC আকারে আসবে। এখন স্টার্ট সমান 4 মানে এ থেকে শুরু হবে না, সেটা কত থেকে শুরু হবে? ডি থেকে শুরু হবে। তাহলে আনসার হবে ঘ, DEF, এটাই হবে কি? উত্তর। আমরা দেখে ফেলি সঠিক HTML সিনট্যাক্স কোনটি। এখানে একটু প্রশ্নের ভুল দেওয়া ছিল, এটা একটু এই জায়গায় হচ্ছে ক্লোজিং করা ছিল না, আমরা এবার উত্তরটা করতে হবে। তার মানে এখানে দেখো, এখানে ক্লোজিং ট্যাগটা ঠিক মতো ব্যবহার করা হয়নি, এখানে কিন্তু কোনো কিছু ক্লোজই করা ছিল না, এখানে এটা টাইপিং মিস্টেক হয়েছে। এখানে কিন্তু এটা ওপেনিং ট্যাগও ঠিক আছে, ক্লোজিং ট্যাগও ঠিক আছে, তার মানে এইটাই হবে কি আমাদের উত্তর। এখানে আন্ডারলাইনের জন্য কিন্তু ক্লোজিং ট্যাগটা ঠিকঠাক মতো কি করা হয়নি? ব্যবহার করা হয়নি। তাহলে এখানে উত্তর হবে গ, ইটালিক, ঠিক আছে? তাহলে দেখো, আমরা কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে আমরা 2024 সালের অধ্যায় 4 থেকে আসা খুব গুরুত্বপূর্ণ MCQগুলো তোমাদেরকে সুন্দর করে সমাধান করে দেখালাম। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে এই টাইপের 2024 সালের অন্যান্য অধ্যায়েরও যে MCQগুলো আছে সেভাবে আমরা আলোচনা করে দিতে পারবো। আর তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো, তারা ফেসবুক পেজটা ফলো করে দিতে ভুলবে না। তাহলে আসো, আমরা এর পরবর্তীতে অধ্যায় 5 এবং অধ্যায় 3-এর যে 2024 সালের MCQগুলো আছে, এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে সমাধান করব। তোমাদের কোন ধরনের ভিডিও দরকার বা তোমরা কোন বোর্ডের সমাধানটা সবার আগে দরকার, তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।